এবার নিজস্ব জনবল দিয়ে অনলাইন রিটার্ন ব্যবস্থা তৈরির চেষ্টা এনবিআর-এর, সুফল মিলতে পারে আগামী বছর। দু সপ্তাহ পর ৩৫ টাকায় মিলছে না আলু, মজুতের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিল প্রতিযোগিতা কমিশন। চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে নির্দিষ্ট বিনিয়োগ কাঠামো তৈরির পরামর্শ, নতুন খাত খোঁজার তাগিদ বিশ্লেষকদের। এবং করোনা পরিস্থিতিতে দেশে ৬ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ১৯%, আংটারের প্রতিবেদনের তথ্য। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অনলাইন রিটার্ন প্রকল্প ব্যর্থ হওয়ার পর এবার নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে এই ব্যবস্থা গড়ার চেষ্টা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য কর্মকর্তাদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি ও 4টি টিম গঠন করেছে সংস্থাটি। তবে চলতি বছর রিটার্ন জমা এই উদ্যোগের সুফল মিলবে না। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে অনলাইন রিটার্ন চালুর লক্ষ্য তাদের। অনলাইন কর ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেয়া হয় বিশ্বমানের প্রতিষ্ঠানকে। সময় পেরিয়েছে বহু, খরচ হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা, কিন্তু ফলাফল এখন তালাবন্দি। তবে হাল ছাড়তে রাজি নয় এনবিআর। এবার নিজস্ব লোকবল দিয়ে এই ব্যবস্থা গড়ে তুলতে চায় সংস্থাটি। এজন্য ৩২ কর্মকর্তার সমন্বয়ে 4টি বিশেষ দল গঠন করেছে এনবিআর। এদের কেউ কাজ করবেন সিস্টেমের নকশা ও উন্নয়নে, কেউ রাজস্ব বোর্ডের অন্য ডিজিটাল ব্যবস্থাগুলোর সঙ্গে অনলাইন রিটার্ন ব্যবস্থার সমন্বয়ে। কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবেন এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে 5 সদস্যের স্টিয়ারিং কমিটি। ইয়াং অফিসাররা তারাও দেখলাম যে বেশ উৎসাহী, যে তাদের কিছু অবদান এনবিআর এ তারা দিতে পারবে। এই জন্য ওদেরও একটা ভালো সাপোর্ট আছে। অনলাইন রিটার্ন, তারপরে ই পেমেন্ট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা ভাবে ওরা বেশ সফলই মনে হইলো। এখন ধরেন এগুলো ইন্টিগ্রেশন প্রয়োজন। তবে এ উদ্যোগেও তেমন আশা দেখছেন না কর আইনজীবী সমিতির নেতারা। তাদের অভিযোগ, কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ অংশীদার হলেও আগেও তাদের কথা বিবেচনা করা হয়নি, এবারও তাদের মতামত নেওয়া হচ্ছে না। উন্নত দেশগুলোর সাথে আমরা তুলনা করে আমাদের যে ট্যাক্স ম্যানেজমেন্ট আছে এটা আরও ঢেলে সাজানোর প্রয়োজন। ডিজিটাল সময়ের দাবি এটা করতেই হবে। আমরা সেটা যত তাড়াতাড়ি করা যায় এবং সমস্ত স্টেক হোল্ডারদের আপনার ফ্রেন্ডলি ইউজ করার মতো হয়, সেই দিকটা আপনার মাথায় রেখে এই কাজটা আগায় নিতে হবে। এনবিআর কর্মকর্তারা জানান, নতুন উদ্যোগের পাশাপাশি পরিত্যক্ত বাইট্যাক্স সিস্টেমও প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় বাইট্যাক্সের সবকিছু ঠিক পাওয়া গেলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সিস্টেম অডিট এর জন্য বুয়েটকে লেখা হয়েছে। এই সময়ের মধ্যে যদি অডিট সিস্টেম অডিটের রিপোর্ট পাওয়া যায়, তখন আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিব। এর আগে ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশনের মাধ্যমে অনলাইন কর ব্যবস্থা বাইট্যাক্স গড়ে তোলার চেষ্টা করে এনবিআর, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ব্যর্থ হয় প্রকল্প। বন্ধ হয়ে যায় অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম বেঁধে দেওয়ার 2 সপ্তাহ পার হলেও ৩৫ টাকায় মিলছে না আলু। কাগজে কলমে মূল্য নির্ধারণ হলেও বাজারে নেই তদারকি। এদিকে হিমাগারে আলু মজুদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে প্রতিযোগিতা কমিশন। বাজার নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি ভোক্তাদের সোচ্চার হওয়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর। বাজারে নেই সরকারি সংস্থার তদারকি, তাই মূল্য তালিকা টাঙানো থাকলেও আলুর দাম লেখা নেই। 2 সপ্তাহ পার হলো 35 টাকা কেজি দরে আলু কেনা যেন এখনো কল্পনা। পাইকারিতে আলু কিনতে হচ্ছে 40 টাকা, আর খুচরায় তা 45 থেকে 50 টাকা। ব্যবসায়ীদের অজুহাত থাকলেও ভোক্তাদের নাভিশ্বাস। আলুর দাম সহনীয় করতে সরবরাহ বৃদ্ধির বিকল্প নেই। প্রতিযোগিতা কমিশন বলছে, হিমাগারে আলুর বাড়তি মজুদ রোধে জেলা পর্যায়ে হিসেব নেওয়া হচ্ছে। কারসাজি হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে তথ্য জানতে চাচ্ছি যে কোন জেলায় কোন কোল্ড স্টোরেজে কোন কৃষকের বা কোন ব্যবসায়ীর কতটুকু আলু মজুদ আছে। এই তথ্যটা আমরা নেব এবং তারপরে আমরা কমিশনে ডিসিশন করব যে এখানে আমাদের আইনের আওতায় কোনো অপরাধ করছে কিনা।
যদি কোনো অপরাধ হয় তাহলে আমরা আইন ব্যবস্থাটা নেব। বাজার নিয়ন্ত্রণে নানা আশ্বাসের কথা জানান বাণিজ্যমন্ত্রীও। এই জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা কিছুটা হলেও তারা সাশ্রয় দামে দিতে পারবো, কিন্তু এরা সুযোগ নেয়। সব জায়গায় সব সময় তো লোক রাখা যায় না, হয়তো বিচার করা হলো, জরিমানা করা হলো, আর একটা মার্কেটে চলে গেল। 10টা-12টা টিম ঢাকা শহরে আমরা চেষ্টা করি সারা দেশে, কিন্তু তারপরেই তারা আবার সুযোগটা নেয়। এদিকে 25 টাকা কেজি দরে আলু কিনতে সাধারণের ঝোঁক বেড়েছে টিসিবি ট্রাক সেলে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানি উন্নয়ন তহবিলের সুদের হার আবারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে তহবিলের ঋণে 2% সুদ দিতে হতো, এখন তা কমিয়ে 1.75% করা হয়েছে। নতুন ঋণের ক্ষেত্রে শুধু এই সুদ হার কার্যকর হবে। বুধবার এক প্রজ্ঞাপনে সুদ হার কমানোর ঘোষণা দেওয়া হয়। এ তহবিল থেকে সাধারণত তৈরি পোশাক, চামড়াজাত ও প্লাস্টিক পণ্য রপ্তানিকারকরা ঋণ নিয়ে থাকেন। পাশাপাশি রপ্তানি পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতেও এই তহবিল থেকে ঋণ পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে ইডিএফ এর সুদ হার 1.75% করার সিদ্ধান্ত হয়েছে, যা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। এই সুদের মধ্যে ব্যাংকগুলো 0.75% কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধ করবে, আর বাকি 1% ব্যাংকগুলো নেবে। নির্দেশনা জারির পরই নতুন সুদ হার কার্যকর হয়েছে, তবে পুরনো ঋণে সুদ হার আগের মতোই থাকবে। যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধের প্রভাবে যেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে একটি কাঠামো তৈরির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দেশে চীনা বিনিয়োগ বাড়াতে শুধু অবকাঠামো নয়, পাশাপাশি নতুন খাত খোঁজার তাগিদ তাদের। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন উন্নয়ন ও সহযোগিতা নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় এসব তাগিদ উঠে আসে। আমদানি রপ্তানি বাণিজ্যে দেশের সবচেয়ে বড় অংশীদার চীন। 2019-20 অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $15 বিলিয়ন, যার প্রায় পুরোটাই চীনের দখলে। পদ্মা সেতু সহ গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান। সবশেষ চীন বাংলাদেশে 8,500-এরও বেশি পণ্যকে দিয়েছে শুল্কমুক্ত সুবিধা। বর্তমানে এশিয়া অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্বেও চীন। এতে বাড়ছে দেশটির বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে নীতি প্রণয়নের তাগিদ উঠে এসেছে সিপিডির আলোচনায়। তবে বিশ্ব রাজনীতির কারণে চীনের সঙ্গে বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য একটি কাঠামো তৈরির কথাও বলছেন বিশ্লেষকরা। In order to improve investment and also to বাংলাদেশে চীনের জন্য আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দেশটিতে শুল্কমূলক সুবিধা এবং বাজার স্থিতিশীলতা। এখন বিনিয়োগ আকর্ষণে কী ধরনের কৌশলগত নীতি প্রণয়ন প্রয়োজন তা আমাদের বুঝতে হবে। approach we can build in over there. The terms and conditions on which we access this. আগামী বছরগুলোতে চীনের ব্যবসা বিনিয়োগের পরিধি বাড়বে, তাই বাংলাদেশের চীনা বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে গবেষণার মাধ্যমে বিভিন্ন নতুন খাত খুঁজে বের করতে হবে। Soft loans. আলোচনায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে চীনা বিনিয়োগ আকর্ষণে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। We want to enhance further the Chinese investment in our country. এটা খুব আশার বিষয় যে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ছে। চীনের সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এটি বাংলাদেশ এবং চীনের মধ্যকার সুসম্পর্কেরই প্রতিফলন। Both government and private companies of China have shown keen interest. দুই দেশের সম্পর্ক ও অংশীদারিত্ব নতুন পর্যায়ে নিতে এবং বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বেইজিংও কাজ করছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন করছে। চীনা সরকার তাদের কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারিত করার জন্য সবসময় উৎসাহ দিচ্ছে, বিশেষ করে তাদের প্রতিবেশী দেশগুলোতে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আমরা আগ্রহী। তবে শুধু অবকাঠামো নয়, প্রযুক্তি নির্ভর কৃষি, চিকিৎসা সহ অন্যান্য খাতে চীনা বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। করোনা মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে বিনিয়োগ ও বাণিজ্যে ধস নামায় চলতি বছরের প্রথম 6 মাসে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 19%। মঙ্গলবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদনে গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ডস মনিটরে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, জুন পর্যন্ত 6 মাসে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়েছে $116.4 লাখ, যেখানে আগের বছরের একই সময়ে বিনিয়োগ এসেছিল $143.7 লাখ। আংটাডের তথ্য অনুযায়ী বাংলাদেশে নতুন প্রকল্পে বিনিয়োগ কমেছে 78%।
প্রতিবেদনে আরও বলা হয়, বছরের প্রথম ভাগে সারা বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রবাহ কমেছে 49%। বড় পতন হয়েছে উন্নত দেশগুলোতে। এসব দেশে 6 মাসে বিদেশি বিনিয়োগ হয়েছে $9,800 কোটি, যা 2019 সালের একই সময়ের চেয়ে 75% কম। এছাড়াও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এশিয়ায় বিদেশি বিনিয়োগ কমেছে 12%। এসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণ গতিশীল করতে আরও সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্রণোদনা ঋণের 30% পর্যন্ত ব্যবসা উপখাতে বিতরণ করা যাবে। এতদিন এই খাতে সর্বোচ্চ 20% ঋণ দেওয়ার নির্দেশনা ছিল। এছাড়া ঋণ বিতরণের সময় সীমা আগামী ডিসেম্বরে বাড়ানো হতে পারে। এই সংক্রান্ত প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত এসএমই খাতের মধ্যে শিল্প ও সেবা উপখাতে উল্লেখযোগ্য ঋণ বিতরণ হলেও ব্যবসা উপখাতে খুব বেশি ঋণ বিতরণ হয়নি। তাই ব্যবসা উপখাতে বছরের ঋণ 20%-এর পরিবর্তে সর্বোচ্চ 30% নির্ধারণ করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের চলতি মূলধন সুবিধার জন্য 20,000 কোটি টাকা তহবিল গঠন করা হয়। এই ঋণের সুদহার 9% হলেও গ্রাহকদের দিতে হবে 4%, আর বাকি 5% ভর্তুকি দিচ্ছে সরকার। ওয়াকিটকি ব্যবহার করতে অবশ্যই বিটিআরসি থেকে লাইসেন্স নিতে হবে। তবে সেটা পেতে পারে প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি নয়। কেউ বেআইনিভাবে ওয়াকিটকি ব্যবহার করলে 10 বছরের জেল বা 300 কোটি টাকার জরিমানার বিধান রয়েছে। বিটিআরসি ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করলেও অবৈধ ব্যবহার রোধ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সম্প্রতি সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসা থেকে 38টি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব। এসব ওয়াকিটকিতে বেজ স্টেশনের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। অভিযোগ পাওয়া গেছে, এর মাধ্যমে 5 থেকে 12 কিলোমিটার পর্যন্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন ইরফান, চালাতেন অপরাধ জগৎ। কোনো ব্যক্তিকে নয়, শুধু প্রতিষ্ঠানকে ওয়াকিটকি ব্যবহারের লাইসেন্স দেয় বিটিআরসি, যেগুলোর ফ্রিকোয়েন্সি 245 থেকে 246 মেগাহার্টজ, যার মাধ্যমে আধা কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। কেবল বিটিআরসি তালিকাভুক্ত আমদানিকারকদের মাধ্যমে এসব ওয়াকিটকি দেশে আনা হয়। অবশ্যই বিটিআরসির একটা লাইসেন্স নিতে হবে, এবং বিটিআরসি যে লাইসেন্সটা আপনাকে দিবে সেটা হচ্ছে আপনার এসবিআর ব্র্যান্ডের ওয়াকিটকির লাইসেন্সটা দিবে। পাওয়ার থাকবে 1 ওয়াট, মেগাহার্টজ থাকবে 245 থেকে 246 মেগাহার্টজ। আপনার এই সেটই অবশ্যই ইউজ করতে হবে, এবং ভেন্ডরের মাধ্যমেই প্রোডাক্টটা আপনার কিনতে হবে। বিটিআরসি চেয়ারম্যান জানান, এক এলাকার জন্য অনুমতি নিয়ে অন্য এলাকায় ব্যবহার করাও বেআইনি। আইন প্রয়োগকারী সংস্থা, তারপরে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সিকিউরিটি এজেন্সি যারা আছে তারা ব্যবহার করতে পারে, তবে বিটিআরসি অনুমোদন লাগবে। যেগুলো অনুমোদন ছাড়া ব্যবহার করে সেটা বেআইনি। বেআইনি ধরার কাজ হলো ল এনফোর্সিং এজেন্সির, তারা ধরবে, তারা চেষ্টা করবে, সেটা তো আমাদের কাজ না। আমরা অনুমতি চাইলে এবং বিধি মোতাবেক হইলে এবং সে যদি প্রতিষ্ঠান হয় এবং সে ল এনফোর্সিং এজেন্সি হয়, তাহলে আমরা তাদেরকে ওয়াকিটকি পারমিশন দিচ্ছি। কালো রঙের ওয়াকিটকি কেবল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন, আর অপরাধ যাতে সংগঠিত না হয় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্য রঙের ওয়াকিটকি ব্যবহারের অনুমোদন দেয় বিটিআরসি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক তেলের বাজারে আবারও দরপতন হয়েছে। এর আগে বুধবারও 5% দর কমেছিল এই বাজারে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম কমেছে 8 সেন্ট, বিক্রি হয়েছে ব্যারেল প্রতি $37.31। এছাড়াও ব্রেন্ট ক্রুডের দর কমেছে 12 সেন্ট। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে বিভিন্ন দেশে নানা বিধিনিষেধ এবং উৎপাদন কমে যাওয়ায় দরপতনের কারণ বলছেন বিশ্লেষকরা। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশিরভাগ দেশে চাহিদা কমতে থাকায় তেলের বাজারে আবারও দরপতনের আশঙ্কা তাদের। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে, তবে এই সময় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বৃহস্পতিবার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 5.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,846 পয়েন্টে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 963 কোটি 35 লাখ টাকার শেয়ার, যা গত কার্যদিবস থেকে 148 কোটি 47 লাখ টাকা কম। লেনদেনে অংশ নিয়ে 354টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 154টির, কমেছে 135টির এবং অপরিবর্তিত আছে 65টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। শাইনপুকুর সিরামিক্স উঠে এসেছে শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে, দ্বিতীয় সাফকো স্পিনিং, তৃতীয় অবস্থানে হাওয়েল টেক্সটাইল। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 28 পয়েন্ট, লেনদেন 35 কোটি 44 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 113 টাকা 15 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 101 টাকা 78 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। প্রতি দিনারের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 279 টাকা 24 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 20 টাকা 54 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।